নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা সকাল সকাল মায়ের কথা শুনব। মাকে জড়িয়ে আজকে আমাদের দিনটি শুরু হচ্ছে। আর আজকে বিকেলে যেহেতু একটা কাজ আছে, সেই জন্য বিকেলবেলা আজকে আমাদের সন্ধেবেলার পাঠটি আমাদের স্থগিত রাখতে হচ্ছে। কিন্তু মায়ের কথা শুনবো না, এটা তো হয় না। সেই জন্য আজকে আমরা সকাল সকাল সমবেত হবার চেষ্টা করি, যাতে মায়ের কথা দিয়ে, মায়ের নাম দিয়ে, মায়ের জীবনের অনুধ্যানের মধ্যে দিয়ে আমাদের দিনটি শুরু হয়। আমাদের প্রাত্যহিক কাজকর্ম যেমন চলে চলুক, কিন্তু মনটি যেন মায়ের চরণলগ্ন হয়ে থাকে। তাই তো কবি গাইছেন, সারদা চরণ দুটি ভুলো না ভুলো না। ওইটি যদি ভুলে গেলাম তাহলে তো আর রক্ষে নেই। কিন্তু মা এমনভাবে আমাদের কাছে ধরা দিয়েছেন, তিনি যে জগন মাতা, তিনি যে জগৎ জননী, আদ্যা শক্তি, মহামায়া। এই বোধে আমরা যদি স্থির হতে পারি, তাহলে আর কোনোই যাগযজ্ঞ তপস্যা ইত্যাদির প্রয়োজন হয় না। মা আছেন, মা আমাকে রক্ষা করছেন। আমি যখন মা বলে ডেকেছি, তখন আমার আর কোনো ভয় নেই। এই নির্ভীক ভাবটা যদি আমাদের আয়ত্ত হয়ে যায়, তাহলে আর কিছুই দরকার হয় না। মা বলেছেন যে মা বলে ডেকে মায়ের কাছে কেউ কিছু চাইলে মা তাকে ফেরাতে পারবেন না। এবারে ঠাকুরের এই যে অবতার লীলা, সেখানে আমরা দেখছি যে সবই বেআইনি। আমরা আর দেখবো কি, ঠাকুর স্বয়ং বলছেন কথা, এবার সব বেআইনি। গিরিশ ঘোষ বলেছিলেন, আর ঠাকুর বলেছিলেন ফরাসডাঙ্গা। তিনি ফরাসডাঙ্গা, কেননা চন্দননগরকে ফরাসডাঙ্গা বলতো তো তখন, তা সেখানে ইংরেজদের আইন চলবে না। গিরিশ ঘোষ সেই জন্যই বলেছিলেন তোমার সব বেআইনি। এবারে ভক্ত স্বয়ং ভগবানের পিছনে না ছুটে স্বয়ং ভগবানই ভক্তের পিছনে ছুটছেন। পুরো ব্যাপারটাই যেন এবার সহজ, এতই সহজ যে সেই সহজকে আমরা খুঁজে পাই না। মা এসে আমাদেরই মতো একেবারে সংসারের কাজে, সংসারের সকলকে নিয়ে এমনভাবে রয়েছেন যে কি করে মানুষ অনুভব করবে, উপলব্ধি করবে। কিন্তু এটুকু অনুভব সে করতে পারে যে মায়ের কাছে সবটাই যেন অন্যরকম। সেই ভাবেরই কথা আজকে আমরা শুনবো। সকাল সকাল আবিরা, পারমিতা, শুভ সকাল, অনেক অনেক ভালোবাসা, শুভ সকালের শুভেচ্ছা জানাই। যদিও পারমিতার দিন আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, আর সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করি তাহলে। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বলছেন, মায়ের আশ্রিত সন্তান শ্রীশ ঘটকের বর্ণিত মায়ের বালিকা মূর্তি দর্শনের একটি ঘটনা। শ্রীশ ঘটক বলছেন, 1325 সালের চৈত্র মাসে দোল পূর্ণিমার পরদিন আমি মাকে দর্শন করতে গিয়েছি। শুভ সকাল। মা তখন কোয়ালপাড়া মঠে ঠাকুর ঘরের পাশের ঘরটিতে ছিলেন। দুটি অল্প বয়স্ক বালক ও একটি যুবক ঠিক সেই সময়ে মাকে প্রণাম করতে এসেছে। আমি ভূমিষ্ঠ হয়ে মাকে প্রণাম করলে মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। ছেলে দুটি প্রণাম করে মা তাদের মাথায় হাত দেবার পূর্বেই তারা তাড়াতাড়ি উঠে সরে গেছে। আমি তো একটু অবাকই হয়ে গেলাম। আমি ছেলে দুটির মাথা এগিয়ে ধরতেই মা তাদেরও মাথায় হাত বুলিয়ে দিলেন। তারা আবির সঙ্গে এনেছিল, আমরা আবির দেব এই আশা নিয়ে। এই কথা শোনা মাত্র মায়ের ভাবান্তর হলো, আবির দেবে বলেই তিনি অল্প বয়সী চপলা বালিকার মতো হয়ে গেলেন। আর ছেলেরাও
তার পাদপদ্মে আবির দিতে না দিতে তাদেরই আবির নিয়ে চপল ভঙ্গিতে তাদের গায়ে নিক্ষেপ করতে লাগলেন। প্রণাম করে উঠেই আমি নিজের কথা বলে যাচ্ছিলাম। আমার মাতৃভাব আমার দিকে চেয়ে যখন উত্তর দিচ্ছেন, তখন কিন্তু প্রশান্ত মাতৃমূর্তি আবার সঙ্গে সঙ্গে চঞ্চলা হয়ে ছেলেদের গায়ে আবির ছুঁড়ছেন। মার অমন মূর্তি আমি আর কোনো দিন দেখিনি। মনে একেবারে ছাপ পড়ে গেছে, মুদ্রিত হয়ে আছে, ভাষায় প্রকাশ করতে পারি না। সত্যি তাই। শ্রাবণী সেন, অনেক অনেক ভালোবাসা জয়িতা, জয়ন্তীদি। আর কি অপূর্ব এই মায়ের এই ভাবটি, মায়ের এই ভাবটি আমরাই মাকে বলি না কেন যে তোমার এই ভাবটি তুমি আমাদের দেখাও। মায়ের এই ভাবের কিছুমাত্র অনুভূতি বুঝি আমরা বাণী মায়ের মধ্যে কখনো কখনো দেখতে পাই। মা যে আশীর্বাদ করে বলেছিলেন দুর্গা মাকে, তোমরা রইলে আমার বটের ঝুড়ি। বট গাছটা পুরনো হয়, শুকিয়ে যায়, কিন্তু মরে না। এই তোমরা রইলে আমার বটের ঝুড়ি। মা সেখানে চপলা চঞ্চলা বালিকার মতো মুঠো মুঠো আবির নিয়ে সেই প্রণাম করেছে যারা, সেই ছেলেদের গায়ে ছুটছেন। এই ভাবটি সত্যি তো কি করে ভাষায় ধরা যাবে? ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তার শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে মায়ের বালিকা স্বভাবের আরও একটি ঘটনার কথা লিখেছেন। তখন মা সরকার বাড়ি লেনের গুদাম বাড়িতে আছেন। 1303 সাল বাংলা। সরকার বাড়িতে গৌড় প্রভৃতি 8-10 বছরের ছেলেরা রোজ দুপুরে বুড়ি বুড়ি খেলা করত। ছেলেদের মধ্যে সেদিন কেউ বুড়ি হতে চাইল না। মাকে বলল, তুমি আমাদের বুড়ি হবে? মা ধীরে ধীরে গিয়ে বুড়ির আসন ইটের ওপর বসলেন। মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রেখে দাঁড়িয়েছে, একজন তাদেরকে তাড়া দিচ্ছে। এমন সময় গোলমাল শুনে গৌরের মা হঠাৎ এসে দেখছেন ছেলেদের কাণ্ড। তিনি তো ছেলেদের কাণ্ড দেখে অবাক। ছেলেদের ধমক দিয়ে বলছেন, বুড়ি করবার আর লোক পাওনি? বলে মাকে তিনি প্রণাম করে ঘরে যাবার জন্য অনুরোধ করলেন। মা বলছেন, ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাচ্ছিল না, তাই আমিই বুড়ি হলুম। আর ঠাকুর কি বলেছেন? ওই বুড়ি ছুঁয়ে রাখলে আর ভয় নেই, বুড়ি ছুঁয়ে রাখলে কোনো চিন্তা নেই। জাঁতার উপমা দিয়ে আবার বলছেন, জাঁতা যখন ঘোরানো হয় তখন সব ডাল চাল যা দিয়ে আর কি ঘোরানো হয় সেগুলো সব ভেঙে যায়, কিন্তু যেগুলো ওই কিল মানে যেটা দণ্ড তার কাছে থাকে সেগুলো কিন্তু আঘাতে ভেঙে যায় না, গুঁড়িয়ে যায় না, সেগুলো আস্ত থেকে যায়। তেমনি মাকে ছুঁয়ে থাকার কি অপূর্ব, মানে এই মধুর ঘটনাগুলি কোনো তুলনা হয় না। মাকে ধরে থাকা বুড়ি, এইসব কথা শুনলে কি করে মানুষ অনুভব করতে পারবে যে মা স্বয়ং আদ্যা শক্তি মহামায়া? তিনি না বোঝালে কি করে আমরা বুঝতে পারবো এ এক অপূর্ব লীলা নাট্য। এই অপূর্ব লীলা নাট্যে আমরা যেন সঙ্গী হতে পারি পরস্পরের। তাই তো প্রেমেশানন্দ যে মহারাজ বলছেন, ভুলে যাও পুরনো সুখ দুঃখ, এসব কি হবে, শ্রী রামকৃষ্ণ মধুর লীলায় যোগ দাও। কত অল্পে মা খুশি হতেন এবং কিভাবে সরলা বালিকার ন্যায় আচরণ করতেন সেই ঘটনার একটা আমরা শুনব। ওপরে গ্রামোফোনে গান হচ্ছে, শ্রী শ্রী মায়ের কথা এই বই থেকে। উপরে গ্রামোফোনে গান হচ্ছে, কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি আর বলছেন, দেখেছো দেখেছো কি আশ্চর্য কল করেছে, ওর ভেতর থেকে গান বেরোচ্ছে, বলে বালিকার মতো আনন্দ করছেন। মায়ের আর একটা কথা মনে পড়ে গেল, মা তো জয়রামবাটিতে গ্রামে
যেরকম পুকুরে নদীতে স্নান করা ইত্যাদি জানেন। তা কল, টাইম কল, সরকারের তখন সব বাড়িতে বাড়িতে কলের ব্যবস্থা হচ্ছে। আর কলে এই ধরনের মিউনিসিপ্যালিটির কলগুলো কি হয়, মাঝে মাঝে শোঁ শোঁ করে আওয়াজ হয়, হাওয়া ঢুকে যায় যখন। মা এসে নিচে কলটা খুলে যেই আওয়াজ পেয়েছেন, ভয়ে তাড়াতাড়ি সবাইকে হাঁক ডাক করছেন, ছুটে দৌড়ে সরে গেছেন, তোমরা দেখে যাও, দেখে যাও, কলের ভেতর সাপ ঢুকেছে। মা শুভ সকাল, চিনুদি, জয়িতা, শুভ সকাল। এই যে সকাল সকাল আমাদের সুতপাও আছে, সুতপাকেও দেখতে পাচ্ছি। আর এই যে সকাল সকাল আমাদের দেখা হয়ে যায় মাকে নিয়ে, মাকে ঘিরে, এর কিন্তু আনন্দের তুলনা হয় না। সেদিন সিদ্ধার্থ বলছিল সকালে পাঠ হলে খুব ভালো লাগে, সত্যি তাই। এখন দুবেলা করে পাঠ, তাহলে সকলেরই বা সময় কোথায়? আধ ঘন্টা করে আমরা দুর্গাপুজোর সময় বা বিশেষ কোনো দিনে শুনতেই পারি, কেননা সকালবেলা ঠাকুর মায়ের কথা, গুরুদেবের কথা, ভগবত প্রসঙ্গ শুনলে মনের তারটা যেন সকাল সকাল বাঁধা হয়ে যায়। তারপর তো সারাদিন আছি, আবার সন্ধ্যের অপেক্ষা। তো মায়ের এই কথাগুলি কোনো মন্ত্রতন্ত্র নয়, কোনো যাগ যজ্ঞ তপস্যা কিচ্ছু নয়, রান্না করতে করতে আপন মনে এমনি করে ভাবা, কি সংসারে যার যা যেরকম কাজ থাকে সেই কাজ করতে করতে। তাই তো আমাদের গুরুদেব বলতেন যে এই হচ্ছে অবতার লীলার মাহাত্ম্য এবং মাধুর্য। একদম চিনুদি, সকাল সকাল তুমি তোমার দেখো সারাদিন তো ঘরের মধ্যেই কাটে, কিন্তু তাই বা হলে কি হয়েছে, বাইরের কোলাহল থেকে তিনি তোমাকে শুধু তার মুখের দিকে তাকিয়ে থাকবার সময় সুযোগও তো করে দিয়েছেন। একদম পারমিতা, কেননা সন্ধেবেলা তো পারমিতা লাইভেও থাকতে পারে না। তারপরে এই তো সাপের গল্পটাই এর পরের এতেই এসে গেছে, না দেখে আমার যেটা মনে পড়েছে বইয়েতেও তাই আছে। শ্রী শ্রী মা নিজে বলছেন, তার মুখেরই কথা, প্রথমে যখন কলকাতায় আসি, আগে তো জলের কল টল কিছু দেখিনি, আমাদের তো ওখানে পুকুর নদী। একদিন কল ঘরে গেছি, তখন মা কলকাতায় কাঁসারিপাড়ায় গিরিশ ভট্টাচার্যের বাড়িতে সহোদর প্রসন্নর বাসায় আছেন। দেখি কল শোঁ শোঁ করে সাপের মতো গর্জাচ্ছে। আমি তো মা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, কি শোঁ শোঁ করে গর্জন করছে। তারা হেসে বললে, ও গো, ও সাপ নয় গো মা, সাপ নয়, ভয় পেওনি, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসে কুটিপাটি। আবার গৌরী মায়ের একটা কথা মনে পড়ে যায়, মা তো ভোর রাত্রে, তখনও মানে পুরোপুরি অন্ধকার কাটেনি। আজকে যেমন পারমিতা সেই চাঁদের দিকে চেয়ে চেয়ে মুগ্ধ বিস্ময়ে চেয়েছিল, তাকিয়েছিল, একটু একটু করে ভোর হতে শুরু করেছে। এই সময়টা সত্যিই খারাপ লাগে, আমরা কিরকম তমসাচ্ছন্ন নিদ্রায় থাকি। কখনো কোথাও যদি সকাল সকাল বেরোতে হয়, এরকম অপার্থিব সৌন্দর্য দেখা যায়। এই জন্যেই তো মায়েরা শারদেশ্বরী আশ্রমে ব্রাহ্ম মুহূর্ত থেকে, তার আগে থেকে উঠে প্রস্তুত হন, যাতে লালজিকে ব্রাহ্ম মুহূর্ত থেকে সেবা শুরু করতে পারেন। তো সেই গৌরী মা আর মা গঙ্গায় স্নান করতে গেছেন। স্নান করতে গিয়ে গৌরী মা একটু উপরের সিঁড়িতে ছিলেন, মা নেমে গেছেন জলের দিকে, আর সেখানে একটা কুমির সিঁড়িতে একদম চুপটি করে শুয়েছিল। মা কুমিরের ওপর পাটা ফেলে রে দৌড়ে, ওমাগো কুমির বলে এসে জড়িয়ে ধরেছে গৌরীমাকে, গৌরীমাও মাকে জড়িয়ে ধরছে। তখন গৌরীমা আবার রঙ্গ করে রহস্য করে বলছে, কি গো, স্বয়ং শিব যে তোমার চরণে লেগে পড়ে আছে কুমির হয়ে। তখন কপট রাগে ধমক দিয়ে মা বলছেন, তুমি থামো তো গৌরদাসী, তোমার এইসব রঙ্গ এখন হয় কি করে হয় গো, তোমার এত রঙ্গ ঢঙ্গ, তুমি দেখছো না আরেকটু হলে আমি মরছিল।
এরকম করে বলছেন। আর গৌরীমা চুপ করে শুনতে শুনতে বলছেন, মা গো, তুমি মা অভয়া, তোমার আবার ভয়। তখন কিন্তু মা আর অস্বীকার করলেন না। মা স্মিত মুখে গৌরী মায়ের এই স্তুতিটুকু মেনে নিলেন। এই ঘটনাটা আমার ভীষণ ভালো লাগে, যে এইভাবে মা আভাসী ইঙ্গিতে কখনো কখনো হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো তার স্বরূপ প্রকাশ করছেন। তারপর বৃন্দাবনে গিয়ে মা যখন গৌরী মায়ের সঙ্গে দেখা করেছেন, শুভ সকাল রূপশ্রী, গৌরী মায়ের সঙ্গে দেখা হয়েছে, তখনও হঠাৎ সেই সাধন ক্ষেত্রটিতে গৌরী মায়ের হঠাৎ সাপ আসছে, একটা মস্ত বড়। গৌরী মা সাপটিকে দেখে কিছু বলছেন না। মা বলছেন, এ কি গো, এইসব সাপ টাপের সঙ্গে তোমার বাস? তখন গৌরী মা বলছেন, মা গো, তোমাকে দর্শনের জন্য এসেছে। বাছুরের কোন গল্পটা মা মা করে ডাকছে, সেই গল্পটা। তোমাকে দেখতে এসেছে মা, তোমায় প্রণাম করতে এসেছে, ওই প্রসাদটুকু দুধটুকু খেয়ে চলে যাবে। আর বাছুরেরও সেই মা মা করে ডাকা, যাই গো মা যাই করে মা ছুটে যাচ্ছেন। আমরাও যদি এমনি করে ডাকি, মা কি সাড়া না দিয়ে পারেন? মা তো নিজেই বলেছেন, মা বলে ডাকলে তিনি সাড়া না দিয়ে পারবেন না। মা তো ইংরেজি জানতেন না। একদিন নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে তার কাছে এসেছে। তাদের মধ্যে দুটি মেয়ে আবার মাদ্রাজি। শ্রী শ্রী মা ওই মাদ্রাসি মেয়েদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করছেন। ওরা ইংরেজি জানে শুনে মা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি করো তো। তাদের দুজনের মধ্যে একজন অন্যজনকে বলছে, তুমি করো। ওদের মধ্যে যে বড়, সেই ইংরেজিতে বলল। শ্রী শ্রী মা আবার জিজ্ঞেস করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরেজি কি হবে? উত্তর শুনে শ্রী শ্রী মা খুব খুশি হয়ে হাসতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা গান জানো? মেয়ে দুটি জানি বলাতে মাদ্রাসি গান গাইতে মা আদেশ করলেন। মেয়ে দুটি গান গেয়ে শোনালো। মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। সত্যি সোনা মা। এই যে এই এই হচ্ছে অবতার লীলা। মায়ের গলা জড়িয়ে ধরে মাকে চুমু খেয়ে বলা যায়, সোনা মা আমার। কিন্তু মাঝে মাঝে ভাবি, এই অবতার লীলার আগে যদিও এই বাংলায় যে শক্তি সাধনা, সেখানে স্বয়ং রামপ্রসাদ তিনি মা কালীকে ঘরের মেয়ে রূপে দেখছেন। মা দুর্গার উমা রূপে পুজো হচ্ছে, ঘরের মেয়ে রূপে। কিন্তু এবারে যেন মা আমাদের মা, সেখানে মায়ের কাছে আমাদের সমস্ত দুঃখ যন্ত্রণা সব মনের কথা বলা যায়। আবার এই দুর্গার যে উমা রূপটিও বড় মধুর, সে বাড়ির ঘরের কন্যার সঙ্গে একাকার হয়ে যায়। কন্যাকে সেই অল্প বয়সী বিবাহ দিয়ে স্বামীর ঘর করতে পাঠিয়ে সেখানকার সুখে দুঃখে তার যে যন্ত্রণা, সেটি যেন ভক্ত অনুভব করছে। এবং শিবের যে বাহ্যিক রূপটি, সেই রূপটি, সেটি নিয়েও মায়ের মনে যে এত যন্ত্রণা, এত দুঃখ, সেসব গানের মধ্যে দিয়ে কি অপূর্বভাবে ঝরে পড়েছে। স্বয়ং রামপ্রসাদ তিনিও মাকে চিনতে পারেননি, কন্যা হয়ে বেড়া বেঁধে দিয়ে যাচ্ছেন। শুভ সকাল শর্মিলা ত্রিবেদী। তারপর আরেকটা ঘটনা। শীতের বিকেল, মা আহারের পর শুয়ে বিশ্রাম করছেন। বাইরের বাড়িতে, তখন তো সব বাড়িতেই কি বড় পাকা বাড়ি, বড় লোকের বাড়ি, আর কি মাটির বাড়ি, কুড়ে ঘর। মোটামুটি বাহির বাড়ি বলে তো একটা আলাদা ছিল, অন্দরমহল আর বহির্বাড়ি। বাহির বাড়িতে ডিসপেন্সারিতে অপরাহ্নে একটি সন্তান কাজ করছিলেন। হঠাৎ খবর এলো মায়ের পেটে ব্যথা, খুব কষ্ট হচ্ছে। ছুটে গিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে মাকে জিজ্ঞাসা করে জানতে চাইলেন, কেমন ব্যথা গো মা,
কেমন, কখন হয়েছে, কেন হয়েছে, কোথায় কামড়াচ্ছে। হোমিওপ্যাথি ওষুধ দেবেন। মা অতি কাতর স্বরে জবাব দিলেন, না গো, দেরি কিচ্ছু হয়নি। মায়ের কথার তো শুরুও নেই, শেষও নেই। আমরা যদিও শুরু করেছি 10টা 5-এ, তুমি একটু শুনে নিও। আজকে একটা কাজ আছে বিকেলবেলা, লালজির কাছে যাওয়া। কাজ মানে এটাই, লালজির কাছে যাব তো, আর মায়ের কথা শুনবো না এটাও হয় না। সময় করতে পারবো কি পারবো না ভুলে গেছি রাত্রিরে দিতে বা পাঠে বলতে কালকে। তো এইবারে যে কথাটায় আমরা ছিলাম, কি সুন্দর বর্ণনা। এইটাই আমাদের সারা দিন যেন মায়ের সান্নিধ্য দেয়। মায়ের এই কথাগুলো আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে। এবার হোমিওপ্যাথি ওষুধ দেবে। মা অতি কাতর স্বরে জবাব দিচ্ছেন, তাড়াতাড়ি ওষুধটা আনো না। তাড়াতাড়ি ওষুধটা এনে খাইয়ে দিলেন সেই মায়ের সন্তানটি। কিন্তু মায়ের তাতে মন মানল না। কাতর স্বরে বলছেন, বাবা বড় ব্যথা, খুব কষ্ট হচ্ছে, পেটে একটু হাত বুলিয়ে দাও। মা আবদার ধরলেন যেন সেই মায়ের সন্তানটির কন্যা তিনি। এমন করে কি উপায়? খাটের ওপর লেপের নিচে দেওয়ালের বিপরীত দিকে পাশ ফিরে শুয়ে আছেন, হাত পা গুটিয়ে কুচিমুচি হয়ে আছেন। ঠিক এই কথাটাই কিন্তু এখানে বলা আছে, হাত পা গুটিয়ে কুচিমুচি হয়ে আছেন। আসলে শীত তো, ঠান্ডা, গ্রামের ঠান্ডা, গ্রামের শীতকাল ছাড়াও একটু বৃষ্টি বাদল হলেই ঠান্ডা, আর মাটির বাড়ি, শীত করছে, পেটে ব্যথা করলে শীতও করে। একেবারে গুটিসুটি কুচিমুচি হয়ে আছেন। খাটের নিচে বসে পেটে তো হাত বোলানো সুবিধা হবে না। মায়ের বিছানার ওপর বসা কি ঠিক? কি করা যায়? সন্তানটি ভাবছে, এদিকে মা অস্থির, খুব কষ্ট, ভীষণ ব্যথা। পূর্বে একদিন মায়ের ঘরে তাড়াতাড়ি বসতে গিয়ে হাতের কাছে একখানা আসন দেখে ওটি মেলে বসতে চাইলে মা অতীব ভীত সন্ত্রস্ত হয়ে বলেছিলেন, ওখানে রেখে দাও বাবা, ওতে আমি বসি, ওই দেখো আসন আছে, ওতে বসো। অন্য আসনে বসালেন। আর এটা তো ঠিক কথাই, গুরুর আসনে বসা মহা অপরাধ। পাছে ছেলের অকল্যাণ হয়, তাই মায়ের ভয় ব্যস্ততা। কিন্তু আজ কি হবে? আজ তো এ কথা ভাববার সময় নেই, অন্য কোনো উপায়ও দেখা যায় না। কাজেই সন্তান বিছানার ওপরে বসেই হাত বুলিয়ে দিতে লাগলেন। আর মাঝে মাঝে মাকে দু একটা সান্ত্বনার কথাও বলছেন। দেখতে দেখতে ব্যথা একটু কমলো। বালিকা বালিকার রূপী মা জননীর মুখখানিও প্রসন্ন হলো, স্বস্তির নিঃশ্বাস বইল। এরপরে হট ওয়াটার ব্যাগ নিয়ে আস্তে আস্তে সেঁক দিতে আরম্ভ করলে অনেকটা বেদনার উপশম দেখা গেল। পরে মায়ের একটু তন্দ্রা এসেছে, তাই দেখে সেই সন্তানটি নীরবে চুপি চুপি সরে এলেন। মা সুখে ঘুমাচ্ছেন দেখে বাড়ির সকলেরই মন আশ্বস্ত হলো। গৃহস্থেরা জানে হঠাৎ ছোট বাচ্চার পেটে ব্যথা ধরলে কি মুশকিল উপস্থিত হয় বাড়িতে। বাড়ি শুদ্ধ সকলে অস্থির ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কিভাবে শিশুকে আরাম করা যায়, সকলেরই এই এক চেষ্টা। মাও অসুখের সময় এই রকম শিশুদেরই মতো হয়ে যেতেন। শুভ সকাল সাহানা। আমাদের সাহানার গতকাল জন্মদিন ছিল, আর আজকে ওর আসল জন্মদিন। ও নিজেই আমাকে সে কথা লিখেছে, এত ভালো লেগেছে। আজকে ওর দীক্ষার দিন। আমরা সবাই যেন এইভাবে হাতে হাত মিলিয়ে প্রাণে প্রাণ জুড়ে ঠাকুর মায়ের দিকে এগিয়ে যেতে পারি। ঠাকুর মা তো ধরেই আছেন, শুধু আমাদের মনটাকে সদা সর্বদা তার দিকে ফিরিয়ে রাখা। শুভ সকাল কাকলে। একদিন একজন সন্তান এক ঘড়া দুধ নিয়ে অতি বিষণ্ণ মনে মায়ের বাড়িতে এসেছেন। মায়ের কাছে দুধের ঘড়া
ভয় ভয় নামিয়ে প্রণাম করে কাতর স্বরে তিনি নিবেদন করলেন, শুভ সন্ধ্যা রিমা, নিবেদন করলেন যে খাঁটি দুধ পাবার জন্যে বেশি দাম দিয়ে তার বন্ধু একটি নিম্ন শ্রেণীর লোকের ঘর থেকে এই দুধ সংগ্রহ করেছেন। তখন তো মানে এই ব্যাপারটি ভীষণ, অনেক ভালোবাসা সাহানা। তো নিম্ন শ্রেণীর তখন তো, না গো আজকে বিকেলে লালজির কাছে যাব সেই জন্যে, আর একদমই মায়ের কথা শুনবো না, এটা একদম ভালো লাগে না। সেই জন্য এই সকালবেলায় একটুখানি, জানি সকালে সকলের কাজ থাকে, তবুও তারই ফাঁকে মায়ের সুরে আমরা সুরটি বেঁধে নিই। সারাটা দিন মায়ের এই ঘটনাগুলি মনের মধ্যে আমাদের ঘুরে বেড়াবে। আর মাঝে মাঝে কিন্তু সকাল সকাল আমরা একটু একটু ঠাকুর মায়ের কথা শুনবো, অনেকেরই তো ভালো লাগছে। তো যে কথায় আমরা ছিলাম সেই কথায়, তো তখন তো মানুষের মধ্যে এই উঁচু জাত নিচু জাত এইসব আছে, তা নিম্ন শ্রেণীর লোকের ঘর থেকে এই দুধ সংগ্রহ করেছেন। কিন্তু সেই দুধ নিয়ে আস্তে আস্তে নজরে পড়লো দুধে একটা শুকনো সরু মৌরলা মাছ ভাসছে, শুকনো সরু মৌরলা মাছ। তাই দেখে তো মাথায় বজ্রাঘাত হলো, দুধ ফেলে দেবার ইচ্ছে হয়েছিল, কিন্তু অনেক ভেবে চিনতে পরে নিয়ে এসেছেন। মা যা আদেশ করবেন, ফেলবার হয়তো ফেলা হবে, রাখবার হয়তো রাখা হবে। তার বন্ধুটির মনে খুব আকাঙ্ক্ষা ছিল খাঁটি দুধে ঠাকুরের পায়েস ভোগ হবে, মা একটু মুখে দেবেন। হায়, সব সাধে বাধা পড়ে গেল। শুনে মাও ব্যথিতা হলেন। আসলে ওই হয়তো জেলের ঘর থেকে কি মাঝির ঘর থেকে আনা হয়েছে দুধটা। একদম মিতা, শুভ সকাল। তো এবারে কি হয়, গ্রামে দেশ গ্রামে ওই খুপড়ি খুপড়ি ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন সেন্স তখন মানুষের নিতান্তই কম। আর গোয়াল ঘর জায়গাটা তো খুব একটা পরিষ্কার হয় না, হওয়া সম্ভবও নয়। তার পাশেই যদি মাছের ড্রাম থাকে, তারপর যদি মাছ শুটকি মাছ হয়, জাল থাকে, এ থাকে, সে একটা মানে কেয়াস অবস্থা। তা স্বাভাবিকভাবেই একটা মৌরলা মাছ সরু, সেটা দুধে পড়ে গেছে। মা ব্যথিতা হলেন, বিষণ্ণ বদনে বলছেন, বাবা ফেলে দিতে হবে না, ছেলে পিলে আছে, তারা তো খেতে পারবে, ঠাকুরের ভোগে দুধ লাগবে না। ছেলেরা কত দূর থেকে কষ্ট করে এনেছে, সেটা নিয়েও মায়ের মনে কিন্তু ব্যথা। মা বাড়ির সকলের মতামত জিজ্ঞাসা করতে লাগলেন, দুধে পায়েস করে ঠাকুরকে ভোগ দেওয়া চলবে কিনা। অবুঝ বালিকার মতো মা একে ওকে রাধুনিকে, মায়ের যে কাজের লোক ঝিকে পর্যন্ত জিজ্ঞাসা করছেন, বিষণ্ণ বদনে সবাইকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা বলো না, এ দুধ কি ঠাকুরকে দেওয়া চলবে না। কেউ কেউ গম্ভীরভাবে বলছেন, তা কি হয়, মাছ পাওয়া গেছে দুধের ভেতর, ও দুধ তো ভোগের অযোগ্য হয়ে গেছে। মা খুব দুঃখিত হয়ে মলিন বদনে বসে আছেন। এমন সময় তার মুরব্বি, যেন বাড়ির গিন্নি ঠাকুরুন নলিনী দিদি, বাইরে ছিলেন কোনো কাজে, বাইরে থেকে এসে বাড়ির ভিতরে প্রবেশ করতেই মা তাকেও দুধের বিষয়ে জিজ্ঞাসা করলেন। নলিনী দিদি কিন্তু মায়ের ভাইঝি। এদিকে সে তার মুরব্বি, অর্থাৎ তার একেবারে ওই ডমিনেটিং অ্যাটিটিউডটা আর কি, সেই যেন বাড়ির গিন্নিমা। নলিনী দিদি সব কথা শুনে গলা হাঁকিয়ে হাত বাড়িয়ে তার মুরব্বিয়ানা ভালোভাবে ফলিয়ে রায় দিলেন, কি হয়েছে পিসিমা, দুধের কি হয়েছে? কি করে চাষিবাসির ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গিয়েছিল, তাকে তুলে ফেলে দেওয়া হয়েছে, দুধের কি হয়েছে তাতে? ঠাকুরকে কেন দেওয়া চলবে না? খুব চলবে,
কলকাতার গয়লারা দুধে কত কি মেশায়, কে তার খোঁজ রাখে? সেই দুধেই তো সব মিষ্টি হয়, পায়েস হয়, ঠাকুর দেবতাকে ভোগ দেয় সবাই। শুনে মা হাঁপ ছেড়ে বাঁচলেন। তাই তো, নলিনী ঠিক বলেছে, কলকাতার দুধের কি কিছু বিচার আছে? কত কি মেশায় তাতে। তা যখন ঠাকুরকে দেওয়া যায় সেই কলকাতার দুধ, তখন এ দুধও ঠিক চলবে। এ তো আরো ভালো দুধ, খাঁটি দুধ। নলিনী দিদির যুক্তিপূর্ণ কথায় মাও খুব খুশি, আর নিশ্চিন্ত হয়ে ঠাকুরের পায়েস ভোগের ব্যবস্থা করলেন। মা বলতেন না, ছুচিবাই খুব খারাপ, বহু জন্মের ওই সব অঙ্কট বঙ্কট থাকলে ছুচিবাই হয়। ওই আমাদের গোপালের মায়ের তো ভীষণ ছুচিবাই ছিল। ঠাকুরের হাত লেগে গিয়েছিল বলে তিনি ভাতের হাতাটাই ফেলে দিয়েছিলেন, হাঁড়ি শুদ্ধ ভাত নিয়ে ফেলে দিয়েছিলেন। সেদিন আর খাওয়া হয়নি গঙ্গার জলে। একবার গোপালের মাকে রাস্তায়, মানে ঘরের বাইরে যা নিয়ে আসা হবে সেটাই অশুচি হয়ে যাবে, তা গোপালের মাকে ঠাকুর বাতাসা দিয়েছেন। কোঁচড়ে করে নিয়ে গিয়ে গোপালের মা সেটিও গঙ্গায় ফেলে দিয়েছেন। তারপরে একদিন শ্যামের কাছে গেছে, খড়দায় শ্যাম সুন্দরের মন্দিরে গোপালের মা গেছেন, হরিল্লুটের বাতাসা নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন, মূল মন্দিরের সিঁড়ি দিয়ে। হঠাৎ সে সিঁড়ির পাশে কণ্ঠস্বর, কিরে বাতাসা খাবি তো, ফেলে দিবি নি? চারিদিকে তাকিয়ে গোপালের মা দেখছেন যে উমা, এ তো সেই তার কণ্ঠস্বর, কিন্তু তিনি কোথায়? তিনি এখানে এলেন কোথা থেকে? পূর্ণিমা একদম সাহানা, আমরা সবাই যেন ভালো থাকি ঠাকুরমাকে নিয়ে। আজকে আমাদের কি বলে, এই যে ঠাকুর মাকে ঘিরে এই যে সকলের ভালোবাসা, সকলের কি বলবো, এই ভালোবাসায় কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই। এই ভালোবাসা সত্যি আর পাঁচটা থেকে অনেক আলাদা। তো এই কলকাতার দুধ এখনো সচক্ষে দেখি তাজ্জব হয়ে যায়, ওরে বাবারে বাবা। তাহলে নলিনী দিদির মুরব্বিয়ানা কিছুই ভুল নয়, একদম সঠিকভাবে তিনি পুরো ব্যাপারটা সামলে নিলেন। আর মাও বাড়ির একজন মানে ছোট সদস্যের মতো সেটি একদম মেনে নিলেন। শুধু না, খুব খুশি হয়ে নিশ্চিন্ত হয়ে পায়েস ভোগের ব্যবস্থা করলেন। ছেলেদের এত কষ্ট করে এত দূর থেকে বয়ে আনা দুধ পায়েস করে ঠাকুরকে ভোগ দিয়ে সকলকে নিজের হাতে পরিবেশন করে খাওয়ানোতে মায়ের প্রাণে আনন্দ আর ধরে না। সত্যি সত্যি তিনি বালিকার মতো উল্লসিত আজ। এই বারে বারে সবাইকে ডেকে ডেকে নলিনী দিদির বুদ্ধির প্রশংসা করছেন আর পরিবেশন করছেন। আর একটা ঘটনা, সম্ভবত সেই দিন কি অন্য দিন ঠিক মনে নেই, জনৈক সন্তান আসাম অঞ্চল থেকে প্রেরিত বিরন চালের ভাপে সিদ্ধ ঘি ভাত তৈরি করেছিলেন। ভাপে বিরন চাল, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, ভাপে সিদ্ধ ঘি ভাত আরেকজন সন্তান তৈরি করেছে। সেই জন্য অনেক পরিশ্রম জোগাড় যন্ত্র করেছেন। ভাপে চাল সিদ্ধ হয়ে ভাত হবে কি না এটা অনেকেরই সন্দেহের বিষয় ছিল, কিন্তু পরে যখন অতি সুন্দর ভাত প্রস্তুত হলো তখন সকলেই বিস্মিত হয়ে অজস্র প্রশংসা করতে লাগলেন। মা অত্যন্ত উল্লসিত, বালিকার মতো অধীর হয়ে সকলকে ডেকে ডেকে দেখাচ্ছেন, অধীর হয়ে সকলকে ডেকে ডেকে দেখাচ্ছেন। একদম শুভ সকাল শ্রাবণ। পরে শুনো, এখন যেটুকু আমরা একসঙ্গে শুনতে পারি। মা বলছেন, দেখো ছেলেরা কেমন সুন্দর অন্ন ভাপে তৈরি করেছে, অতি পবিত্র আর্য অন্ন, অতি পবিত্র আর্য অন্ন। এই বলে বারবার প্রশংসা করে সহর্ষে ঠাকুরকে ভোগ দিলেন।
তারপর একটা বাটিতে কিছুটা নিয়ে বললেন, 4টি কালীকে দিয়ে আসি, পবিত্র আর্য অন্ন। মা অতি উল্লসিত হৃদয়ে কালী মামার বাড়ি গিয়ে স্বয়ং দিয়ে এলেন। তারপর নিজে পরিবেশন করে খুব পেট ভরে সন্তানদের খাওয়ালেন। রান্নার সময়ে ছেলেদের নিজেই জিজ্ঞাসা করে ওই অন্ন কিসের সঙ্গে খেতে ভালো হবে জেনে নিয়ে সেই অনুসারে ভাজা তরকারি ভালোভাবে নির্দেশ দিয়ে করিয়েছিলেন। ওই অন্ন সম্বন্ধে মা আরও একটি কথা বলেছিলেন যে এটি অতি পবিত্র আর্য অন্ন, ওতে শকরি ঝুটা এঁটো দোষ হয় না। ঘিয়ের তৈরি জিনিস ও ঘি সর্বদাই শুদ্ধ, কখনো অশুদ্ধ হয় না। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর এঁটো হাতে ঘিয়ের বাটি ধরেছিলেন দেখে মা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, এ কি করলে? ঘি সব ঝুটা হয়ে গেল। ঠাকুর হেসে বললেন, ঘি কখনো ঝুটা হয় না। অতিশয় সাধারণ বিষয়ে মায়ের এই যে উল্লাস, আনন্দ, দুশ্চিন্তা, এইসব যেন ছোট বালিকার মতন একেবারে। কি আশ্চর্য ব্যাপার! যারা দেখেছেন তারাই দেখেছেন, তাদের হৃদয়ে গাঁথা হয়ে রয়েছে। আরেকটি ঘটনা, কোয়ালপাড়া আশ্রমে পটলের চাষ ছিল এবং ভালো পটল হতো। জনৈক সন্তান সেখান থেকে এনে মায়ের বাড়িতে বাগানে কতগুলো পটলের চারা লাগিয়েছিলেন, মূল শিকড়। মা তখন কলকাতায় ছিলেন। তা ওই অঞ্চলে পটলের চাষ হতো না। লোকে খেতে ভালোবাসতো, কিন্তু চাষ করাটা ভয়ের চোখে দেখত। কারণ একই একটা ব্যাপার, কথা আছে, পটল তোলা। পটল তোলা মানে মরে যাওয়া। তা মায়ের বাড়িতে তার উপর পটল লাগানো হচ্ছে, এই নিয়ে সবার মনে একটা ত্রাস। এই নিয়ে আলোচনা চলল। মেয়েরা ভীত হয়ে মাকে বলছে, ও মা, পটল লাগানো হয়েছে গো মা, বড়ই অমঙ্গলের কথা, এখন পটল তুলবে কে? আসলে পটল তোলা এই কথাটা সংসারে, সাধারণ গৃহস্থ সংসারে একেবারে অমঙ্গলের শব্দ পটল তোলা। মা তো শঙ্কিতা হয়ে পটল লতাও উপড়ে ফেলে দিতে বললেন। সন্তানেরা মায়ের আদেশ সঙ্গে সঙ্গে পালন করলেন, কিন্তু তারা তো লেখাপড়া শিখেছে, কলকাতার ছেলে, তারা তো মায়ের এই ছেলে মানুষই দেখে, ভয় ভাবনা দেখে খুব হাসাহাসি করলেন। এখন জয়রামবাটি অঞ্চলে মাতৃ মন্দিরে খুব পটল চাষ হয়, কিন্তু তখনকার মানুষের এমন একটা ভুল ধারণা ছিল, তখন তাদের বোঝানো যায়নি যে পটল তুললেই যদি মানুষ মরে যায় তাহলে বাজারে এত পটল আসে কি করে? আর তোমরা তো দিব্যি পটলকে তো এত ভালোবাসো, তা কেউ না কেউ তো তোলে, আর তারা কি সব মরে যায়? আবার পটল খেতে যথেষ্ট ভালোবাসো, পটল রান্না করো, কত কিছু তো তোমাদের মানে পটলের প্রতি ভালোবাসা, রীতিমতো লালায়িতই তো তোমরা। কিন্তু মা তখন ওই যেখানে দেখছেন যাকে একটু মেনে নিলে যেখানে মিটে যায়, থাক। মায়ের কাছে কত কিছু শেখবার। এই যে মিতা, এখান থেকেই আমরা বুঝতে পারি যে মা যদি তখন তাদের ভুল ধারণা, তাদের বোঝানো ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে বলতেন, তখন কেউ কেউ মানত, কেউ মানত না, তাই নিয়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হতো। তা যাকগে বাবা, কালে কালে সবই মানবে, যেটা সত্য সেটা মানবে। মা জগতের সর্বাপেক্ষা সূক্ষ্ম যন্ত্র, মনুষ্য হৃদয়কে কটাক্ষ মাত্রে পরিবর্তিত করে দিতে পারেন। সেই মায়ের কাছে একটা সামান্য লণ্ঠন পরিষ্কার করা বড়ই কঠিন কাজ মনে হতো। জয়রামবাটিতে সেই সময় লণ্ঠনের প্রচলন একটু একটু করে হচ্ছে, কারণ সবাই ওই প্রদীপই জ্বালতো। জয়রামবাটিতে মায়ের ঘরে হ্যারিকেন লণ্ঠন ছিল,
তার বাইরের তারের বেড় খুলে, চিমনি খুলে আনা, পরিষ্কার করা, ছিপি খুলে তাতে কেরোসিন ভর্তি করা, এই সব কাজ মায়ের কাছে ভারী মুশকিল ও হাঙ্গামার ব্যাপার বলে মনে হতো। আহারে, আজকে লালজির জন্য আমিও পটল কিনেছি। তো আর এই কথাটা কি সুন্দর, মা জগতের সর্বাপেক্ষা সূক্ষ্ম যন্ত্র মনুষ্য হৃদয়কে কটাক্ষ মাত্রে পরিবর্তিত করে দিতে পারতেন। একদম, এই ঘটনাটি অত্যন্ত শিক্ষণীয়। ওই ঘটনায় পরে আসছি, লণ্ঠনের কথাটা শেষ করে নিয়ে। তার প্রাচীন রীতিমতে ওই পিলসুজে তেলের প্রদীপ বা কেরোসিনের কুপি ল্যাম্প, ওই যেটা আপনি জ্বলতে থাকে, তলায় একটা কৌটোর মতো থাকে, প্যাচ খুলে তেল ভরে দেওয়া হয়, আর প্রদীপটা ওই শিখাটা আগুনের জ্বলে। এখন হাওয়ার দমকে নিভে যেতে পারে, সেই জায়গায় একটা হারিকেন অনেক বেশি ভালো। তারপর ঘরে আগেকার দিনে অনেক বাচ্চা কাচ্চা থাকতো, আগুনে হাত দিয়ে দিতে পারে, কার শাড়ির আঁচলে আগুন ধরে যেতে পারে, শিখাটা অনেক সময় বোঝা যায় না, তাই একটু একটু করে হারিকেনের প্রচলন হচ্ছে। কিন্তু মায়ের কাছে সে বড় কঠিন ব্যাপার, সেই জন্য মা যারা ওই হারিকেন পরিষ্কার করতে পারেন তাদের বুদ্ধির প্রশংসায় মা পঞ্চমুখ। যে সকল মেয়েরা ওইটি করে দেয় তাদের দক্ষতা ও চাতুর্যের কথা মা ডেকে ডেকে বলে বেড়ান। ওহ, ওরা কত কাজ জানে, কেমন চট করে লণ্ঠনটা ঠিক করে দিল। আর তারপরে এইটা তো সূচিবাই প্রসঙ্গে, মা বলছেন ওই শীতের রাতে বিষ্ঠা মারিয়ে, মা সেখানে বলছেন দেশে পথে কত বিষ্ঠা মারিয়ে চলেছে, শুধু পা ধুয়ে নিলেই তো মিটে যায়। আজকের দিনেও কিন্তু আমরা চরম সূচিবাই দেখতে পাই মানুষের মধ্যে। তা সেই যুগে সেই সময় মা বলছেন তারপর যে গঙ্গায় স্নান কেন, পাটি ধুয়ে নাও, তাতেও যদি না হয় তাহলে আমাকে স্পর্শ করো, পবিত্রতা স্বরূপিণী মা, তাকে স্পর্শ করে বলছেন শুচি হয়ে যায়, গোবিন্দ গোবিন্দ বললে। আহা গো, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই তুমি কেয়ার সঙ্গে অবশ্যই আসবে। এবার আমরা একদম শেষ প্রসঙ্গে এসে গেছি। মাঝে মাঝে মায়ের আবার মান অভিমান হতো, মাঝে মাঝে মায়ের বালিকার মতো মান অভিমান হতো। জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনী দিদি রুটি সেঁকছেন, মা রুটি বেলছেন, সঙ্গে মায়ের একটি সন্তানও রুটি বেলে দিয়ে সাহায্য করছে। এই ঘটনাটিও আমরা সবাই জানি, তবুও বারবার শুনতে ভালো লাগে। সন্তানটি রুটি বেলায় খুব দক্ষ। নলিনী দিদি প্রায় সর্বদাই একেবারে সেই প্রাচীনা শাশুড়ির মতন হাবভাব করতো, আর মাকে ওই রকম ঠিক যেন মায়ের তিনি শাশুড়ি এইভাবে শিক্ষা দিতেন। রুটি সেঁকতে সেঁকতে উঁচু গলায় নলিনী দিদি বলছে, পিসিমার রুটি কিন্তু ভালো হচ্ছে না। তার অনুযোগ শুনে মায়ের মনে বালিকার মতো খুব অভিমান হলো। মুখ ভারী করে বেলুন ঠেলে দিয়ে বললেন, রইল তোমার রুটি বেলা, আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলবো না। এইবার সন্তান পড়লেন মুশকিলে। তিনি বালিকাকে প্রবোধ দিয়ে বারে বারে বুঝিয়ে সুঝিয়ে রুটি বেলা বন্ধ না করবার জন্য উৎসাহিত করতে লাগলেন। মা তখন বলছেন, দেখো দেখিনি, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজ আমার রুটি খারাপ হলো। সন্তানটি বুঝিয়ে বলছেন, না মা না, আপনার রুটি খুব ভালো হচ্ছে। নলিনী দিদি কি করে জানলেন কোনটা কার বেলা রুটি?
নলিনী দিদিকে ওইখান থেকে দেখতে পাচ্ছেন, দুজনের রুটি তো একসঙ্গে আছে। মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন কেন? আপনার রুটি খুব ভালো হচ্ছে, বরঞ্চ আমারই এক আধটা রুটি হয়তো ঠিকঠাক ফুলছে না। এই বলে চাকি বেলুন আবার আগিয়ে দিলেন। বালিকার মন ভারী খুশি। বালিকা আবার উৎসাহের সঙ্গে রুটি বেলা আরম্ভ করে দিলেন। এই হচ্ছেন আমাদের মা, আমাদের আদরের সোনা মা। একদম যেমন রূপশ্রী বলেছে, সত্যি তাই। মাকে গলা জড়িয়ে ধরে আদর করে এমনি করেই ভালোবাসা যায়। তখন তিনি মা কালী, মা জগদ্ধাত্রী, মা লক্ষ্মী, তিনি শ্রীমতী রাধারানী, এত সব কথা মাথাতেই আসে না। মা মাই, এই একাক্ষরা শব্দটি ব্রহ্মমন্ত্র। মা বলে ডাকতে পারলে আর কিচ্ছু চাই না। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাই তো বলতেন যে আর কিছু না হোক, মা বলে তো ডাকতে পারবো। মায়ের মাহাত্ম্য আমরা নাই বা জানলাম, বুঝলাম, নাই জানতে পারি, বুঝতে পারি, কিন্তু মাকে মা বলে তো ডাকতে পারি। আর আমাদের গুরুদেব বলতেন, বাপের হাত শুধু মাথায় বুলায়, কিন্তু মায়ের হাত সর্বাঙ্গে বুলিয়ে শান্তি, তুষ্টি, তৃপ্তি বিধান করে। এ তো মানে সত্যি কথাই গো, কত বাই ভুলিয়ে দিয়েছেন। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।